আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে ইরানের জবাব হবে তীব্র ও তীক্ষ্ণ, হুঁশিয়ারি ইরানের। আফগানিস্তানে হামলা চলছেই, 24 ঘন্টায় নিহত 128। ভারতের রাফাইল বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি। ভোট হবে, ফল হয়তো কোনোদিনই বের হবে না, বললেন ট্রাম্প। কালো তালিকা এড়াতে তালেবানের ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য আমেরিকা স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের যে চেষ্টা করেছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরান বলেছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটি এর বিরুদ্ধে তীব্র ও তীক্ষ্ণ পদক্ষেপ নেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকদে রাবানচি শনিবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ওয়েপন্স কন্ট্রোল অ্যাসোসিয়েশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এখন দেশটি স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের যে চেষ্টা করছে তা একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। রাভানচি বলেন, মার্কিন কর্মকর্তাদের উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব ভালো করে পড়ে দেখা, কারণ ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে এই প্রস্তাবের কোনো পার্থক্য নেই, বরং এই প্রস্তাবের মাধ্যমেই পরমাণু সমঝোতাকে আন্তর্জাতিক আইনে পরিণত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগের আবেদন জানিয়েছেন, তখন ইরানের স্থায়ী প্রতিনিধি এইসব কথা বললেন। নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 13টি দেশই গতকাল পম্পেওর এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে। 2015 সালে ইরানের সঙ্গে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় স্ন্যাপব্যাক মেকানিজমের কথা বলা হয়েছে। একই বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাবেও এই মেকানিজম সংযুক্ত করা হয়। এই মেকানিজম অনুযায়ী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী যে কোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না, তাহলে ওই দেশ ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানাতে পারবে এবং নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটি আটকানো যাবে না। এদিকে বিবদমান দুই পক্ষে শান্তি আলোচনা শুরু হবে হবে করেও হচ্ছে না, এর মধ্যেই হামলা চলছে। আলোচনা বিলম্বিত হওয়ার মধ্যেই ফের পাল্টা হামলা হয়েছে আফগানিস্তানে। এই দিন 3টি পৃথক হামলায় কমপক্ষে 14 নিরাপত্তা কর্মী এবং সেনাবাহিনীর পাল্টা হামলায় 114 তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল উত্তরের টাখার প্রদেশের একটি তল্লাশি চৌকিতে তালিবানের হামলায় অন্তত 9 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে বাদাখশানে তালেবানের হামলায় আরও 4 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র। দেশটির রাজধানী কাবুল নগর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কাবুলে একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণ হয়েছে, তাতে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। এছাড়া আহত হয়েছেন একজন বেসামরিক নাগরিক সহ 4 জন। তবে ওই হামলার দায় তালেবান স্বীকার করেনি। সাম্প্রতিক দিনগুলোতে রাজধানী কাবুলে এমন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বাহনগুলো লক্ষ্য করে নিয়মিত এসব হামলা চালানো হচ্ছে। এদিকে গতকাল আফগান ন্যাশনাল আর্মি এক বিবৃতিতে জানায়, বিগত 24 ঘন্টায় আকাশ ও ভূমি থেকে চালানো তাদের অভিযানে তালেবানের কমপক্ষে 114 জন যোদ্ধা নিহত হয়েছেন। ফলে বন্দি মুক্তি নিয়ে যেসব আলোচনা চলছিল বা যতটা অগ্রগতি দেখা দিয়েছিল তা আরও বিলম্বিত হচ্ছে। এতে করে আফগানিস্তানের সরকার পক্ষের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা যে আরও বিলম্বিত হবে তা অনুমেয়। অবশ্য তালেবানের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, বাকি তালেবান বন্দীদের মুক্ত করে দেওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা শুরু করবে না তারা। কাবুল সরকার তাদের হাতে বন্দী প্রায় 400 তালেবান যোদ্ধার মধ্যে 80 জনকে সম্প্রতি মুক্তি দিয়েছে। গত 9 আগস্ট দেশটির ঐতিহ্যবাহী সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ থেকে এসব বন্দী মুক্তির অনুমোদন দেওয়া হয়। প্রাথমিক বন্দী মুক্তির পর অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কাবুল সরকার জানিয়েছে যে তাদের দেশে নাগরিক হত্যার সঙ্গে জড়িত তালেবান বন্দীদের যেন মুক্তি দেওয়া না হয়। আফগান কর্তৃপক্ষ অবশ্য বলেছে, দেশ দুটির মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাবুল সরকার ইতিমধ্যে 4680 জন তালেবানকে মুক্তি দিয়েছে। এদিকে সশস্ত্র গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত রক্ষা করে তারা ইতিমধ্যে সরকার সমর্থিত 1000 বন্দীকে মুক্তি দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানকে তাদের অস্ত্র নামিয়ে রেখে প্রস্তাবিত আন্তঃ আফগান শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান।
অপরদিকে সম্প্রতি ফ্রান্স থেকে রাফায়েল আনার পর ভারতের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। গতকাল দেশটির বিমান বাহিনীর জন্য ফ্রান্সের থেকে আমদানি করা ডেসল্ট রাফায়েল বিমানের ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হরিয়ানায় আম্বালায় ফ্রান্স থেকে আনা 5টি রাফায়েল জঙ্গি বিমান ওই ঘাঁটিতে রাখা হয়েছে। গতকাল অজ্ঞাতনামা একটি সূত্র থেকে আসা এক চিঠিতে ওই বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তায় কোনো ধরনের ত্রুটি রাখা হচ্ছে না, অবলম্বন করা হচ্ছে বিশেষ সতর্কতা। উল্লেখ্য, গত 29 জুলাই ফ্রান্স থেকে 5টি রাফায়েল জঙ্গি বিমান নিয়ে আসে ভারতীয় বিমান বাহিনী। ফ্রান্সের সাথে এক চুক্তি অনুযায়ী ভারত ফ্রান্সের সামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ডেসল্ট থেকে 28টি 1 আসন বিশিষ্ট রাফায়েল ও 8টি 2 আসন বিশিষ্ট রাফায়েল ক্রয় করবে, যার প্রথম 5টি ভারতে পৌঁছে গেছে 29 জুলাই। এদিকে আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবার এই ভোট নিয়েও বেফাঁস মন্তব্য করে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাকযোগে ভোট নিয়ে আগে আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। এমনকি এভাবে প্রেসিডেন্ট নির্বাচন হলে ভোট জালিয়াতি হতে পারে বলে ডেমোক্র্যাটদের দিকে আঙুলও তুলেছিলেন তিনি, কিন্তু তার কোনো আপত্তি ধোপে টেকেনি। এবার তাই কার্যত মরিয়া হয়ে বলতে শোনা গেল তাকে, ভোট হবে কিন্তু ভোটের ফল হয়তো কোনোদিনই বের হবে না। কাউন্সিল অব ন্যাশনাল পলিসির একটি সভায় বক্তৃতায় দিতে গিয়ে শনিবার ট্রাম্প বলেন, ভোটের দিনই ফল ঘোষণার যে রেওয়াজ রয়েছে তা এবার সম্ভব নয়। আমার তো মনে হয় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসও কেটে যেতে পারে, হয়তো কোনোদিনই জানতে পারবেন না কে জিতলেন। করোনা ক্রাশের আবহে একটা সময় ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। বিশেষজ্ঞদের একাংশের দাবি, জনপ্রিয়তার নিরিখে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে থাকার কারণেই চাপে পড়ে এমন প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তার সেই প্রস্তাব আমলে নেয়নি বিরোধী শিবির। ভোট হচ্ছে নির্ধারিত 3 নভেম্বরেই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মহামারী আবহে এবার অন্তত 5 কোটি মার্কিন নাগরিক ডাকযোগে ব্যালট পেপারে ভোট দেবেন। ট্রাম্পের দাবি, এই ভোট গণনাতে দীর্ঘ সময় কেটে যাবে। পাশাপাশি এই ভোটে কারচুপি এবং ফল ঘোষণাকে চ্যালেঞ্জ করে আইনি মামলাও প্রেসিডেন্ট নির্বাচনে পুরো প্রক্রিয়াকে অনেক বেশি দীর্ঘায়িত করবে বলে মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই ট্রাম্পের দাবি অমূলক নয় বলেও দাবি বিশেষজ্ঞদের একাংশের। বাকিরা আবার এর পেছনে ট্রাম্পের পাল্টা চাপ মানসিকতাকেই দুষছেন। অপরদিকে অর্থনৈতিক কালো তালিকা এড়াতে তালেবানদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। এই নিষেধাজ্ঞায় আফগান বিদ্রোহীদের পক্ষে প্রধান সমঝোতাকারী মুল্লা আব্দুল ঘানি বারদার সহ হাক্কানি পরিবারের বেশ কয়েকজন সদস্যের নাম উঠে এসেছে। এই তালিকায় রয়েছেন হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান ও তালেবানের উপপ্রধান সিরাজউদ্দিনের নামও। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কালো তালিকা এড়ানোর জন্যই তালেবানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। গতকাল দিনের শেষ ভাগে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, জাতিসংঘের মনোনীত ব্যক্তি ও সত্তাদের তথ্য অনুযায়ী গত 18 আগস্ট তালেবানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গণমাধ্যমে যেভাবে বলা হচ্ছে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বিষয়টি তেমন নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুবারের প্রস্তাব অনুসারে নিষেধাজ্ঞা প্রাপ্তদের তালিকা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিশ্বব্যাপী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপের গতিবিধি পর্যবেক্ষণ করে এফটিএফ। গত বছর পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছে প্যারিস ভিত্তিক সংস্থাটি। বর্তমানে শুধু ইরান ও উত্তর কোরিয়ায় তাদের কালো তালিকায় রয়েছে। পাকিস্তান এফটিএফ এর ধূসর তালিকা থেকে বের হওয়ার যথাসম্ভব চেষ্টা করছে বলেও জানিয়েছে দেশটির কর্মকর্তারা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।